Start. সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আপনারা যে এই মুহূর্তে রয়েছেন মুন্সি এইচএস সলিউশনস লিমিটেডের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সেই সাথে কালিজ এফএম 101.6-এ সবাইকেই জানাই শুভ সন্ধ্যা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের মুন্সি প্রেজেন্টস 100 বিডিএইচআর পাওয়ার্ড বাই মুন্সি এইচএস সলিউশনস লিমিটেড ইন অ্যাসোসিয়েশন উইথ কালিজ এফএম 101.6। বরাবরের মতো এই সন্ধ্যায় আপনাদের সাথে আমি নাহিদ আফরোজ সুমি যুক্ত হয়েছি এবং যে কথাটা বলতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি যে যাকে সহযোগিতা করার জন্য এই জায়গাটাতে আমি বসি তিনি আমাদের সবার প্রিয় মিস্টার এমদাদুল করিম, গ্রুপ হেড অফ এইচআর মুন্সি। এমদাদ স্যারের 17 বছরের কর্মজীবন এবং এই কর্মজীবনে তিনি বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন, যার মধ্যে তিনি হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিন হিসেবে কাজ করেছেন লোটো বাংলাদেশে। তিনি বাটা বাংলাদেশ, অ্যাপেলিয়ন গ্রুপ, ভিয়ালাটেক্স, ঢাকা রিজেন্সি, আহসানিয়া মিশনের সুনামের সাথে কাজ করেছেন। এমদাদ স্যার অ্যাসোসিয়েট মেম্বার বিএসএইচআরএম, ইসি মেম্বার অ্যান্ড ফাউন্ডার মেম্বার এইচআর ক্লাব এবং ফেলো মেম্বার বোল্ড। স্যার আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সুমি, আসসালামু আলাইকুম। কেমন আছো? আমি ভীষণ ভালো আছি স্যার। আপনি জানেন যে এই প্রোগ্রামটাতে যখন আমি অংশগ্রহণ করার জন্য বসি সেটা আমার জন্য ভীষণ রকমের আনন্দময় একটা সময়, কারণ এই সময়টাতে আমি অনেক কিছু জানতে পারি, শিখতে পারি এবং প্রত্যেকটা মুহূর্ত যখন আসলে গুণীজনদের কথা শুনি সেটা তো একটা দারুণ মুহূর্ত হয়ে উঠবে, তার কোনো ব্যতিক্রম ঘটবে না আজও। এবং গত এপিসোডে আমি আমার যারা লিসনার এবং ভিউয়ার্স ছিলেন সবাইকে বলেছিলাম যে পরবর্তী এপিসোডটাতে কিছুটা চেঞ্জ রয়েছে এবং সেই সাথে আনন্দের ভাগটা একটু বেশি, কারণ প্রত্যেকটা পর্বে আমি বলছিলাম যে আমাদের বাংলাদেশের এইচআর পরিবার থেকে আমি একজন স্বনামধন্য এবং গুণীজনকে আমন্ত্রণ জানাই, কিন্তু আজকে আমরা একসাথে একাধিকজন গুণীজনকে একই আয়োজনে পেয়ে যাচ্ছি, সেটা আমাদের জন্য ভীষণ আনন্দের। এবং বলতে চাই বরাবরের মতো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের যদি কোনো ধরনের কোনো কমেন্ট থাকে বা প্রশ্ন থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন। এবং সেই সাথে যেহেতু বলছিলাম যে বাংলাদেশের এইচআর পরিবার থেকে সকল গুণীজনদেরকে একটু একটু করে আমরা আমাদের সাথে নিয়ে আসার চেষ্টা করছি এবং আজকে একসাথে 3জন গুণীজনকে পেয়ে গিয়েছি। তাই তাদের এই গুরুত্বপূর্ণ কথাগুলো যদি আপনি আপনার বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দিতে চান তাহলে আমাদের এই লাইভ সেশনটি আপনারা শেয়ার করতে পারেন। এবং জানিয়ে দিতে চাই আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, পিপল ডেভেলপমেন্ট ফর বিজনেস এক্সেলেন্স, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বলার আর অপেক্ষাই রাখে না। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের 3জন আমন্ত্রিত অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন রূপক জায়েদি, প্রেসিডেন্ট IAPPD ইউকে সাউথ এশিয়া চ্যাপ্টার। আছেন আমাদের সাথে মোহাম্মদ শওকত ইকবাল, যিনি ডেপুটি জেনারেল ম্যানেজার এইচআর অ্যাপেলিয়ন গ্রুপ। সেই সাথে রয়েছেন ফাহমিদা চৌধুরী, যিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড প্রিন্সিপাল, হেড অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঢাকা ব্যাংক লিমিটেড। আমি আমার আজকের অতিথিদেরকে আমন্ত্রণ জানাতে চাই এমদাদ স্যারের মাধ্যমে। থ্যাংক ইউ সুমি, থ্যাংক ইউ। আমি আমার অতিথি বাড়ি আমি আজকে এক্সাইটেড। সুমি, ফাহমিদা আপা আপনি যদি আনমিউট করে নেন একটু ভালো হয় আমাদের জন্য, কারণ আমি যদি ফাহমিদা আপা থেকে শুরু করি, 25 ইয়ার্স, জাইদি ভাই 20 ইয়ার্স, ইকবাল ভাই 21 বছর, মোটামুটি 66 বছরের একটা অভিজ্ঞ প্ল্যাটফর্ম নিয়ে আমরা কিন্তু আজকে শুরু করেছি। ফাহমিদা আপা দীর্ঘ 25 বছর ধরে কাজ করছেন, জাইদি ভাই দীর্ঘ 20 বছর 21 বছর ধরে কাজ করছেন, ইকবাল ভাইও দীর্ঘ 21 বছর ধরে কাজ করছেন। আসলে আজকে আমি শিওর যে আজকে যারা শুনছেন যে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যে পিপল ডেভেলপমেন্ট ফর বিজনেস এক্সিলেন্স। সবাই আমরা এটা নিয়ে কথা বলছি। আমরা আরো একটা টপিক নিয়ে কাজ করেছিলাম বিজনেস এক্সিলেন্স নিয়ে, যেখানে পিপল নিয়ে কথা ছিল, যেটা আমাদের সাব্বির ভাই কথা বলেছেন। আজকে আমরা অনেক কিছু, আমি শিওর আমরা হয়তো আমাদের সময়টা কম কিন্তু আমরা জানতে পারবো। সুমি, আমি কি আপনাদেরকে পরিচয় করে দিতে পারি আগে? একদমই তাই, আমরা সেটাই চাই এবং আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের অতিথিবৃন্দকে। তুমি ইতিমধ্যে বলেছে যে ফাহমিদা আপা আমাদের আছে ইভিপি এন্ড প্রিন্সিপাল হিসেবে, মানে ঢাকা ব্যাংক লিমিটেড। ঢাকা ব্যাংক লিমিটেডের সাথে আমরাও বুঝি, আমরা স্টেক হোল্ডার, বিকজ আপনারা সবাই জানেন যে আমাদের মুন্সির একটা বিজনেস ইউনিট আছে যেটা হলো এমবিএ মুন্সি বাংলাদেশ, যেটা আমরা ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট করি। এই ঢাকা ব্যাংকের সকল শাখায় আমরা সার্ভিস দিয়ে থাকি। এছাড়াও আমরা কিন্তু আমাদের কর্পোরেট যে স্যালারি ঢাকা ব্যাংকের সাথে আমরা আছি, ম্যানেজমেন্টের একটা পার্ট। এই জন্য থ্যাংক ইউ আপাকে আজকে আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপা তার এই দীর্ঘ 25 বছরে
ঢাকা ব্যাংক ছাড়া আপা দীর্ঘ 20 বছর কেটেছে বিআইবিএম এর সাথে। সেখানে আপা শুরু করেছেন 1995 সালে, 20 বছর কাজ করেছেন এবং উনি একজন ডিরেক্টর হিসাবে সেখান থেকে আসেন। এরপরে উনি সাউথ ইস্ট ব্যাংকের সাথে কাজ করেছেন। উনি উনি বিভিন্ন প্রজেক্ট হিসেবে কাজ করেছেন ইউনিয়নের সাথে, উনি এডিবির সাথে কাজ করেছেন, এশিয়ান ডেভেলপমেন্টের সাথে কাজ করেছেন। আপা সবচেয়ে বড় আমাদের একজন নারী নেতৃত্ব আমাদের বিএসএইচআরএম এর। আপা চারবার উনি আছেন এবং ইসিতে কাজ করছেন বর্তমানে। আপা একজন জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করেছেন, আপা জিএস হিসেবে কাজ করেছেন এবং আমরা দেখেছি আপার লিডারশিপ সদা হাস্যমুখী। আপার একটা বড় গুণ, আপা একজন ভালো কবি, নিজে কবিতা লেখেন, সুন্দর কবিতা আবৃত্তিও করেন। ওয়েলকাম আপা। আপা কেমন আছেন? থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমি এখন চলে যাব আমার আরেকজন প্রিয় ভাই জাইদি ভাই। জাইদি ভাই আমাদের রূপক, রূপকনের নামটার মধ্যে অনেক সৌন্দর্য আছে, রূপক। আমার বলতে ভালো লাগে। জাইদি ভাইয়ের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল। আমরা যখন ভিআরটেক্সে আমরা যখন পিপল ডেভেলপ নিয়ে কাজ করছিলাম, আমাদের গার্মেন্টস এর মধ্যে পিপল সুপারভাইজার থেকে ডেভেলপ আমরা করছিলাম, তখন আমাদের একজন কনসালটেন্ট হিসেবে জাইদি ভাই তার ওয়ার্ড একটা একাডেমি আছে, সেটা নিয়ে আমাদের সাথে কাজ শুরু করে। উনি বিভিন্ন ট্রেনার আমাদের জন্য এনেছিলেন। আমরা নিজেও সার্টিফাইড হয়েছিলাম তখন ট্রেনিং ফর দ্য ট্রেনার্স, এবং আমরা সুপারভাইজার স্কিল ডেভেলপ করেছিলাম। সেটা আমাদের একটা বড় এক্সপিরিয়েন্স। একসাথে কাজ করতে গিয়ে দেখেছি, আমি জাইদি ভাইয়ের লিডারশিপ দেখেছি, ডেডিকেশন দেখেছি। আলহামদুলিল্লাহ উনি দীর্ঘ 20 বছরে যেসব কোম্পানির সাথে কাজ করেছেন আমি বলতে পারি, যেটা হলো জাইদি ভাই কাজ করেছেন প্রাইম ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাথে, পলমল গ্রুপের সাথে কাজ করেছেন। আমি এখানে বলে রাখতে চাই যে আমাদের জাইদি ভাই এবং ইকবাল ভাই দুজনেই এক্স পলমল, দুজনেই পলমল গ্রুপের সাথে কাজ করেছেন। বাংলাদেশ কলেজ অফ বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে উনি কাজ করেছেন। ওনার যেটা কোর স্ট্রেংথ যেটা হলো পিপল ডেভেলপমেন্ট ট্রেনিং, এবং জাইদি ভাই 30টিরও বেশি অর্গানাইজেশনে ওনার কনসালটেন্সি দিয়েছেন বিভিন্ন এরিয়াতে। যদি আমি এটা বলতে চাই অনেক বড়, আসলে এটা আমাদের সময় চলে যাবে। ওনার প্রফেশনাল সার্টিফিকেশন অ্যাচিভমেন্ট টু হিউজ। উনি আমাদের একজন ফেলো মেম্বার আমাদের বিএসএইচআরএম এ, এবং আমি সময় দেখেছি যে জাইদি ভাই একজন মিতভাষী লোক, যেটা একটা এইচআর এর একজন রোল, যেটা একটা ভালো মানুষ হিসাবে নিজেকে প্রদর্শন করে, সেটা জাইদি ভাইয়ের মধ্যে আছে। ওয়েলকাম জাইদি ভাই। আজকে আমাদের এই প্রোগ্রামে আপনাকে আসার জন্য মুন্সি এইচআর সলিউশন পক্ষ থেকে, মুন্সি পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ইকবাল ভাইয়ের কাছে চলে আসছি। ইকবাল ভাই আমাকে শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। শোনা যাচ্ছে ইকবাল ভাই? শুনতে পাচ্ছি আপনাকে। জি, আসসালামু আলাইকুম জি, ইকবাল ভাই। থ্যাংক ইউ, আমি শুনতে পাচ্ছি। আমার খুব অল্প সময়ের কলিগ। আমি 6 মাসের মতো কাজ করেছিলাম ইপিলিয়ন গ্রুপের সাথে। তখনই কাজের সুযোগ পেয়ে যাই এমএনসি বাটার সাথে। আমি ইকবাল ভাইকে ছেড়ে চলে আসি বাটাতে। তো আমাকে ইপিলিয়নে এমডি স্যার ডেকেছিলেন, স্যার বলেছিলেন তুমি যখন চলে যাবো আসছিলা কেন? আমি স্যার একটু সুযোগের জন্য। তো ওই 6 মাসে আমি ইকবাল ভাইকে দেখেছি, সবসময় একটা হাসি মাখা চেহারায় থাকে, সবার সাথে ইন্টারাকশন করে। এত বড় একটা গ্রুপে উনি আছে। উনার দীর্ঘ 21 বছর কাজের অভিজ্ঞতা। এর মধ্যে উনি কাজ করেছেন, আমি আগেই বলেছি, উনি ইপিলিয়নেই জয়েন করেছেন 2008 থেকে কাজে। দীর্ঘ 12 বছর ইপিলিয়নের সাথে কাজ করছেন, এবং বর্তমানে উনি ইপিলিয়নের এইচআর টিমকে লিড করছেন। উনি পলমন গ্রুপে কাজ করেছেন, উনি স্টার অ্যাসোসিয়েটসে কাজ করেছেন, বিআরবি গ্রুপে কাজ করেছেন। ইকবাল ভাইও আমাদের বিএসএসএম এর একজন ফেলো মেম্বার, এইচআর ক্লাবের উনি একজন ফাউন্ডার মেম্বার, এবং উনি সিএসবির একটা ইম্পর্টেন্ট জায়গায় উনি কাজ করছেন, এবং বর্তমান বিশাপ, যেটা আমাদের বিশাপের উনি বর্তমান প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন, এবং এমপি এইচআর এর উনি একজন ডিরেক্টর। আমি তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামে আসার জন্য। আমরা সরাসরি আমাদের টপিকে চলে যাব। টপিকে যাওয়ার আগে আমি একটু সুমির কাছে যেতে চাই। সুমি। ধন্যবাদ স্যার। আমি আসলে শুনছিলাম মুগ্ধ হয়ে যে প্রত্যেকজন অতিথি আজকে যারা এসছেন তাদের কাছ থেকে আসলে কত কি শেখার আছে। শুরুতেই আমি যেটা একটু জানতে চাইবো যে আপনারা আপনাদের দক্ষতায়, নিজেদের দক্ষতায় আসলে অনেক প্রতিষ্ঠানকে আলোকিত করেছেন, এবং সেই সাথে প্রতিষ্ঠানে যারা কর্মী ছিলেন তাদেরকেও দক্ষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করেছেন। এটার জন্য, এই কাজটার জন্য আসলে করছেন।
করছেন এবং এই 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 মানে এই কাজটার জন্য ভীষণ রকমের আগ্রহের প্রয়োজন হয়, না হলে দেখা যায় যে একটা সময় গিয়ে তো ভালো লাগার কথা না। এই আগ্রহ যে জন্মেছিল, সেই আগ্রহ জন্মার পেছনে আসলে কারণ কি ছিল? কেন আসলে মানুষকে নিয়ে কাজ করার ইচ্ছাটা আপনারা পোষণ করেছিলেন, সেটা একটু জানতে চাই। প্রথমে ফাহমিদা ম্যাম, আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আসলে আগ্রহ, যেটা আমি শুরুতে বলতে চাই সেটি হচ্ছে যে আমরা যখন কোনো প্রফেশনকে সিলেক্ট করি, আমার যেটাতে আগ্রহ নেই সেই জায়গাটায় বোধহয় যাওয়া উচিত না। আমরা যে কাজটাকে ভালোবাসি, আমরা যে কাজটা বুঝি, আমরা যদি সেই জায়গাটায় কাজ করি, অটোমেটিক আগ্রহটা চলে আসবে। 25 বছর হয়তো অনেক দীর্ঘ সময়, কিন্তু এখনো আমি যখন ক্লাসে যাই, ট্রেনিং সেশনে ইন্টারাকশন করি, আমার মনে হয় যে এই মাত্রই আমি প্রথম ট্রেনিং সেশনে আসলাম, এবং টানা যদি 3 ঘন্টাও ক্লাস নেই, প্রতিটি মিনিটই মনে হয় যে আমি এনজয় করছি, আমি নতুন কিছু শিখছি এবং শেখাচ্ছি। তো এই যে জিনিসটা ধরে রাখা বা ধরে রাখতে পারা, এটার জন্য কন্টিনিউয়াসলি নিজেকে মোটিভেশন করাটা খুব প্রয়োজন। কারণ প্রতিদিন একই কাজ, একই রকম, অফিস কেন যাব, ক্লাস কেন নিব, এরকমটা হলে এনজয় করা সম্ভব নয়। তো আমার মনে হয় যে কাজটাকে এনজয় করতে হলে সেটাকে ভালোবাসতে হবে। আর আমি যদি সেটাকে ভালো না বাসি, বেটার যে আমি কোনটা পছন্দ করি সেই জায়গাটাতে আমি সুইচ করে যাব। এফিসিয়েন্সিটা বোধহয় ওই জায়গাটাতেই বেশি নির্ভরশীল, কাজের প্রতি ভালোবাসা। জি, আমি একটু জাইদি স্যারের কাছে জানতে চাইবো। স্যার, আপনার আসলে এই যে মোটিভেশনের কথা বলছিলেন ম্যাম, নিজেকে আসলে মোটিভেট করেন কি করে, বা কোন বিষয়গুলো আপনাকে মোটিভেট করে, সেটা একটু জানি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মুন্সি এইচআর সলিউশন এবং এমদাদ ভাইকে, ইজ ভেরি ক্লোজ টু মি, অনেকদিন কাজ করেছি। আমি যদি এই ফাহমিদা আপার ওই ব্যাগ থাকে, আমি ওই জায়গা থেকে একটু বলার চেষ্টা করি। আমার ট্রেনিং এ আসার যে ইয়েটা, হিস্ট্রিটা, দ্যাট ওয়াজ নট এ গুড হিস্ট্রি এট অল। আমি পলমলে জয়েন করেছিলাম ম্যানেজার এইচআর হিসাবে। 3 মাস পরে পলমল যখন ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ওপেন করলো, সাডেনলি আমাকে বললো মিন্স আমার তখন বস ছিল আনোয়ারুল্লাহ, হি ইজ মাই গুরু ট্রেনিং এর ফিল্ডে। উনি তখন ওইখানকার এজিএম হিসেবে জয়েন করলো। উনি আমাকে বললো যে জাদি আপনাকে নিয়ে যাব, এবং সরাসরি ঠিক তাই করলো। উনি আমাকে ম্যানেজার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের নিয়ে ট্রান্সফার করে দিল। আমার মনটাই খারাপ হয়ে গেল যে গভর্নমেন্টের চাকরি ছেড়ে কর্পোরেটে গেলাম এইচআরে কাজ করব বলে, আর আমাকে না জোর করে ট্রেনিং এ নিয়ে গেল। এবং টু বি অনেস্ট, রিয়েলি I was very frustrated at that point of time. বাট আমার একটা জায়গা আছে যে আমি যেটা করি সেটা ভালোবাসি, সেটা করতে না পারি আফসোস নাই, বাট যেটা করি সেটা ভালোবাসি। সো ওয়ান্স আই জয়েন্ট, আমি দেখলাম যে না, আসলে আর কোনো গত্যন্তর নাই, নিড টু ডু। সো আই স্টার্টেড মাই ওয়ার্ক মিশন বলতে পারেন। ওইখান থেকে আমার শুরু আসলে ট্রেনিং এ আসা। তারপর আর পিছনে ফিরে তাকাই নেই খুব একটা। অলমোস্ট, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এইচআর এ চাকরি করেছি, বাট একটা প্যাশন তৈরি হয়েছে ট্রেনিং এর জন্য, এবং সাইড বাই সাইড জবের পাশাপাশি একটা ট্রেনিং। এবং আমাকে অনেকেই বলতো যে জাদি ভাই আপনি কি চাকরি করেন না ট্রেনিং করেন? আমার ট্রেনিং এর সেশন, নাম্বার অফ সেশনটা এরকম বেশি থাকতো, অলমোস্ট এভরিডে। ইভেন আমি হয়তো পোস্ট কম দিই, একটু লো প্রোফাইল মেনটেন করি। আমি যদি কোভিড সিচুয়েশন চিন্তা করি, গত 6 মাসে আমি অ্যারাউন্ড 300+ সেশন রান করেছি, যেটা কেউ জানে না। আমি জানি, অ্যাক্রস দ্য গ্লোব রান করি। সো এই যে এটা হচ্ছে আমার পেশন, এবং এইখান থেকে আমার আসলে জিনিসটা হয়ে আসছে। এবং এইচআর ইনফ্যাক্ট পিপল নিয়েই কাজ করে, কোনো ডাউট নাই। এখানেও ডেভেলপমেন্টের পার্টটুকু আছে, বাট পিওরলি প্যাশনেট অ্যাবাউট এলএনডি, এটা আসলে অনেকটা জোর করে হয়েছে। ওই কি বলে, ঢেকি গেলা, কি একটা প্রবাদ আছে না, অনুরোধে ঢেকি গেলা টাইপের, ও অনেকটা এই টাইপের। বাট নাও আই এম এনজয়িং, এক্সিলেন্ট, নো ডাউট হিয়ার। থ্যাংক ইউ।
বাহ, থ্যাংক ইউ স্যার। আমি স্যারের কথা শুনতে শুনতেই একটু ফেসবুকের দিকে তাকাচ্ছিলাম, আমাদের যে লাইভটা যাচ্ছে সেখানে কমেন্ট সেকশনে দেখতে পেলাম যে আমাদের ভীষণ শ্রদ্ধেয় মোশাররফ হোসেন স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনিও আমাদের একটি এপিসোডে এসেছিলেন এবং আমরা ভীষণ এনজয় করেছিলাম তার সেশনটি, এবং তিনি আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়েছেন। এবারে আমি আসলে চলে যেতে চাই শওকত ইকবাল স্যার। স্যার আপনার কাছে চলে যেতে চাই যে আমরা আসলে দুজনের কথা শুনছিলাম। একজন হচ্ছে বলছেন যে ভালোবেসে কাজটাকে গ্রহণ করা, এবং জাইদি স্যার বলছিলেন যে আসলে তিনি ভালোবেসে কাজ করতে না পারলেও, ভালো লাগার কাজটা করতে না পারলেও যেই কাজটা করেন সেটাই ভালোবেসে করেন। আপনার আসলে এই যে এইচআর প্রফেশন বা এই প্রফেশনটার প্রতি ভালোবাসাটা কিভাবে তৈরি হয়েছিল? এটা কি ভালোবাসা থেকে জবে জয়েন করা, নাকি জবে জয়েন করার পরে ভালোবাসা তৈরি হওয়া? সেটা একটু জানতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুমি। আমদাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি একটু পিছনে গিয়েই আমার সুমি যেভাবে জানতে চেয়েছেন আমার সেই কথাগুলো বলতে চাই। বেসিক্যালি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যখন এমবিএ কমপ্লিট করি, রেজাল্ট তখনো হয়নি, এর মধ্যেই আমি ইয়াওয়ান প্রথম রিটেন ইন্টারভিউ, তখন আমি দেখলাম যারা ওখানে ইন্টারভিউ কন্ডাক্ট করছেন তাদের মুভমেন্ট, তাদের ভাইব্রেন্টনেস, তাদের এনথুসিয়াস্টিক আমাকে কেমন যেন একটু অবাক হলো। আমি ভাবলাম তারা যে ডিপার্টমেন্টে কাজ করে আমিও সেই ডিপার্টমেন্টে কাজ করতে চাই। তাদের ভাইব্রেন্টনেস আমাকে এমনভাবে আপ্লুত করেছে, আমি যদিও অ্যাকাউন্টসের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছি, বাট পরবর্তীতে আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি। পরে যখন আমি এইচআর এ জব শুরু করি, আমি ফিল করি এই এইচআর প্রফেশনটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে, একটা অর্গানাইজেশনের সবচেয়ে প্রাইজ যে অ্যাসেট, যে মূল্যবান সম্পদ মানুষ, সে মানুষ নিয়ে কাজ করা এই এইচআর প্রফেশন। আমি একটা অর্গানাইজেশনের জন্য যে কোর অ্যাসেট, যে মূল অ্যাসেট, মূল সম্পদ মানব সম্পদ, আমি সেটাকে নিয়েই ফাহমিদা আপা অথবা আমাদের জাহিদি ভাই যে কথাটা বলেছেন, ভালোবাসা, ভালো লাগা, এফেকশন, এই জায়গা থেকে আমার এইচআর প্রফেশনে কাজ শুরু। এই দীর্ঘ সময়ে অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমদাদ ভাই একসময় আমার কলিগ ছিলেন, জাহিদি ভাই কলিগ ছিলেন। তো বেসিক্যালি একটা অর্গানাইজেশনের সাকসেস অথবা ফেলিওর যে সম্পদটার উপর নির্ভর করে, সেই সম্পদটাই হচ্ছে মানুষ, মানব সম্পদ। এই মানব সম্পদকে নার্চার করা, তাদেরকে ডেভেলপ করা, তাদেরকে রিটেইন করা, তাদের এক্সপ্লোরের জায়গাগুলো ক্রিয়েট করে দেওয়া, তারা যেন নিজেদেরকে মেলে ধরতে পারে, তার ভিতর যে ইনার একটা পটেনশিয়াল মানব যেখানে বিচরণ করে, সে যেন নিজেকে তুলে ধরতে পারে, মেলে ধরতে পারে। আমরা এইচআর থেকে সেই কাজগুলোই করি। এই ভালো লাগার থেকে এইচআর প্রফেশনে আসা। থ্যাংক ইউ সুমি। আমি মনে হয় আপনার যে কোয়ারি ছিল সেই কোয়ারি জায়গাটা কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। একদম সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি আসলে। আম, সব 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 প্রশ্নের উত্তরের জায়গায় একটা জিনিস পেলাম যে আসলে মানুষকে ভালোবাসলে এই কাজটাকে ভালোবাসা যায়, এবং যারা মানুষের সাথে কাজ করতে ভালোবাসেন, নতুন নতুন ভাবে মানুষকে এক্সপ্লোর করতে ভালোবাসেন, তারা আসলে এই জায়গাটার জন্য একদম পারফেক্ট, এবং সেই ভালোবাসেন যারা মানুষদেরকে, তাদেরকে নিয়েই আমাদের এই ভালোবাসার আয়োজন। স্যার, আমরা আপনার অনুমতি পেলে আজকের টপিকের দিকে চলে যাব, কিন্তু তার আগে আমি আরেকটু সময় আপনাদের কাছ থেকে নিয়ে নিতে চাই। আমরা আসলে এই যে প্রিয় মানুষদের কথা শুনতে পারছি, তাদের দিক নির্দেশনা জানতে পারছি, তার জন্য অবশ্যই মুন্সি এইচআর সলিউশনস লিমিটেডকে ধন্যবাদ জানাতেই হবে, কারণ তাদের উদ্যোগে এই আয়োজন। এবং সেই সাথে বলতে চাই যে এই কাজগুলো তারা আসলে 2015 সাল থেকে করে আসছেন। মুন্সি এইচআর সলিউশনস 2015 সাল থেকে আপনাদের পাশে রয়েছে। বিপিও, রিক্রুটমেন্ট, ফরেন সেকেন্ডমেন্ট, পেরোল, আউটসোর্সিং ও থার্ড পার্টি ম্যান পাওয়ার আউটসোর্সিং সার্ভিসগুলো খুব সহজেই পাচ্ছেন আপনি মুন্সি এইচআর সলিউশনস লিমিটেডের কাছ থেকে। Our vision to provide world-class workforce solutions to local and multinational organization, Munshi HR Solutions Limited, a concern of Munshi. এমদাদ স্যার, আমরা আমাদের আজকে টপিকের দিকে চলে যেতে পারি।
থ্যাংক ইউ সুমি, থ্যাংক ইউ। আমি সবাইকে খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আসলে আসলে আমারও একটা সুযোগ সবাই থেকে, যারা আমাদের এক্সপেরিয়েন্স, যারা আমার থেকে বেশি, তার থেকে শেখার। আমিও কিন্তু প্রতিনিয়ত শিখছি, এবং আমি আমার কোম্পানিকে একটা ধন্যবাদ দিতে চাই এই জন্য যে আমার বাংলাদেশে 100 জন এইচআর হেডের সাথে, যারা এইচআর প্রফেশনাল আছে বা ট্রেনিং এ আছে, তাদের সাথে কথা বলে আমারও এটা শেখার একটা বড় একটা সুযোগ বা প্ল্যাটফর্মে এখানে চলে আসছে। বা আমরা যারা অনলাইনে দেখছি প্রোগ্রামটা, তাদের একটা বড় সুযোগ। আমরা ফাহমিদা আপার কাছে যদি চলে আসি। ফাহমিদা আপা, আজকে জি আছে আমাদের টপিক যেটা ছিল পিপল ডেভেলপমেন্ট ফর বিজনেস এক্সিলেন্স। আপনি আসলে দীর্ঘ প্রথম 20 বছরে বিআইবিএম এ কাজ করেছেন ঠিক এই জিনিসটা নিয়ে। আপনার দীর্ঘ এই 20 বছরের অভিজ্ঞতা থেকে আপনি যদি এটাকে একটু অ্যালাইন করে আমাদের জন্য বলতেন যে বিজনেস এক্সিলেন্সটা কি জিনিস, পিপল কিভাবে সেটাতে কাজ করতে পারে, আপনার এক্সপিরিয়েন্স থেকে আমরা যদি শেয়ার করেন। আমরা আসলে আমি একে একে জাইদি ভাই এবং ইকবাল ভাইয়ের কাছে আসবো। আমরা প্রত্যেকে 10 মিনিট করে সময় নিব, কারণ আমাদের সময়ে স্বল্পতা আছে। আমি প্রথমে ফাহমিদা আপনার কাছে চলে যাচ্ছি। জি, আসলে আমি খুব লাকি এই সেন্সে যে বিআইবিএম এ থাকার সুবাদে আমি ট্রেনিং, রিসার্চ এবং এডুকেশন তিনটা ডাইমেনশনে একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এবং বিআইবিএম এর যে মাস্টার্স প্রোগ্রামটা ছিল সেটা ফুললি ডেডিকেটেড ছিল ব্যাংকের জন্য। মানে আমরা যে প্রোডাক্ট গুলো বের করতাম ওদের পরীক্ষা হয়ে যাওয়ার আগে থেকেই তাদের ব্যাংকে চাকরি হয়ে যেত। তো এই যে হিউজ নিড ছিল আমাদের প্রোডাক্টের, এটার পেছনে একটাই কারণ ছিল যে আমার প্রোডাক্টটা ছিল হাইলি স্কিলড। তো হাইলি স্কিলড পিপলকে সাপ্লাই করার জন্য আমি আসলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করার সুযোগ পেয়েছি। তো সেখান থেকে আমি একটু আপনাদেরকে হাইলাইট করার চেষ্টা করছি। সেটি হচ্ছে যে আমরা আসলে বিজনেস এক্সেলেন্সকে যখন বলি তখন বুঝাতে চাই যে ফ্ললেস সার্ভিস আমরা কিভাবে দিব। তো মানুষ মাত্রই ভুল, কিন্তু আমরা বলছি এটাকে মিনিমাম ভুলের মাধ্যমে 100% এক্সেলেন্সের মাধ্যমে আমরা সেই সার্ভিসটা এনশিওর করতে পারি। তো সেটার পিছনে যেটা কাজ করে বেসিক্যালি প্রথম হচ্ছে যে কাজের প্রতি নলেজ। তো নলেজটা হচ্ছে ফান্ডামেন্টাল, যেটা আমাকে শিখাতে হবে। তো ম্যাক্সিমাম টাইম আমরা দেখি আমরা যখন কাউকে গ্রুম আপ করি, বড় করি, রাইট টাইপ অফ নলেজটা আমরা দেই না। হিউজ সাবজেক্ট পড়াচ্ছি, অনেক ক্লাস নিচ্ছি, এক্সাম নিচ্ছি, কিন্তু যেটা তার কাজে লাগবে হয়তো সেই কথাগুলো বলছি না। এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা হয়তো হাজার হাজার থিওরি পড়ছি, ইকুয়েশন জানছি, কিন্তু ওটা কোথায় অ্যাপ্লাই হবে সেইটা তারা বুঝতে পারছে না। না বোঝার কারণে হচ্ছে কি আমার সার্টিফিকেট হচ্ছে, সিজিপিএ হচ্ছে 4/4 পাচ্ছি, কিন্তু যখন ভাইভা বোর্ডে কিছু জিজ্ঞেস করা হচ্ছে অথবা ডেস্কে যখন কাজ করতে যাচ্ছি আমি বুঝতে পারছি না যে কোনটা অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব। তাহলে যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন এইটা খুব জরুরি। তাহলে গেল নলেজের সঙ্গে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন। থার্ড যেটা আমি বলবো, যেটা আপনারা এখানে যারা আছেন সবাই জানেন, ট্রেনিং এর তিনটা ডাইমেনশন নিয়ে আমি কথা বলছি আসলে। লাস্টেরটা হচ্ছে অ্যাটিটিউড, অর্থাৎ মানুষ বলছি আমরা, তো মানুষকে তো মানুষ হয়ে বের হতে হবে। তো মানুষ হয়ে বের হওয়ার জন্য তার ভিতরে কিছু ভ্যালিউজ লাগবে, তার ফান্ডামেন্টাল কিছু বিলিফ লাগবে, হ্যাঁ, কিছু ম্যানার্স, নর্মস, এই জিনিসগুলা লাগবে। তা আমরা জানি এক একটা কর্পোরেট হাউস এক এক রকম, ব্যাংক একরকম ভাবে চলে, সেখানে ক্লায়েন্ট ডিলিংটা একরকম। আপনারা যারা গার্মেন্টস হ্যান্ডেল করেছেন তারা দেখেছেন সেখানকার মানুষগুলো আরেক রকম, কাজের প্যাটার্নটা আরেক রকম। তো রাইট টাইপ অফ বিহেভিয়ার দিতে পারাটা খুব জরুরি। তো রাইট টাইপ বিহেভিয়ারটা যখন আমি দিব, আমি যে জায়গাটাতে বলতে চাই যে একটা মানুষকে কিন্তু আমরা শুধু অর্গানাইজেশনে ডেভেলপ করতে পারি না, বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ডেভেলপ করতে পারি না। সেখানেও আমাদের তিনটা জায়গা আছে। একটি হচ্ছে ফ্যামিলি, আরেকটি হচ্ছে আমার ইনস্টিটিউট যেখানে আমি পড়াশোনা করি, আর আরেকটি হচ্ছে আমার সোসাইটি। তো ব্যাংকে যখন আমি বলছি ব্যাংকে যারা আসবে দে মাস্ট বি অনেস্ট, তো অনেস্টিটা আমি কোথা থেকে আনবো? অনেস্টি তো আমি শেখাতে পারবো না, এটা তার ভিতরে বিল্ট ইন থাকতে হবে। কিন্তু তারপরেও আমরা জানি যে কিছু জিনিস ইম্পোজিশন এবং কিছু লার্নিং এর মাধ্যমে সেটাকে আপ টু ডেট করা যায়। তো আমি এই জায়গাটাতে কাজ করার সুযোগ পেয়েছি। সফট স্কিল রিলেটেড যে কোর্সগুলো ছিল সেগুলো আমি তাদের সঙ্গে পড়িয়েছি, শেয়ার করেছি। ব্যাংকের সঙ্গে আমাদের হিউজ ইন্টারাকশন ছিল, তারা কি ধরনের প্রোডাক্ট চায়, আমরা এডুকেশনের সাথে সাথে তাকে সেই রকমের মানুষ এবং ব্যাংকার হিসেবে তৈরি করার চেষ্টা করেছি। তো যখন আমরা ট্রেনিং দেই তখন আমাদের মাথায় এটা থাকে যে সে কোথায় কাজ করবে।
তার কাজটাকে মাথায় রেখে আমি তার এডুকেশনটাকে ডিজাইন করি। এটা জাইদি খুব ভালো করে জানে। যখন আমরা কনসালটেন্সি করি, আমি আগে দেখি তাদের নিডটা কি, তার নিডের উপরে আমি কারিকুলারটা ঠিক করি, তার নিডের উপরে আমি তার সফট স্কিলের রিকোয়ারমেন্টটা ঠিক করি, দেন তাকে আমি ফার্নিশ করি। ইট ইজ লাইক এ ডায়মন্ড। যখন আমরা ডায়মন্ডটাকে ডিগ আউট করি, মাটির থেকে তুলি, এটার কোনো জৌলুস থাকে না, এটা দেখতে কোনো একদমই আনইমপ্রেসিভ। কিন্তু এটাকে যখন আমরা মেশিন দিয়ে কাটতেই, ডিফারেন্ট অ্যাঙ্গেলে যখন সে আলো রিফ্লেক্ট করে, দেন ইট বিকামস প্রেশিয়াস ওয়ান। তো আমি বলি সবসময় যে প্রতিটি মানুষ হচ্ছে ডায়মন্ড, তার ভিতরে অ্যাঙ্গেল তৈরি করাটা হচ্ছে আমাদের ট্রেনারদের কাজ। তো বিআইবিএম আমি এই 3টা ডাইমেনশনে এই কাজটি করতে পেরেছি এবং এখনো করছি। বিআইবিএম না থাকলেও আমি ট্রেনিং এর সাথে আছি, পড়াশোনার সাথে আছি, ইউনিভার্সিটি গুলাতে পড়াই। এবং লাকিলি আমি এখন এবং আগেও যে ইন্টারভিউ বোর্ড গুলো হতো সেখানে বসার সুযোগ পেয়েছি। তো আমি আসলে জানি মার্কেটের নিডটা কি, আমি আসলে জানি কিভাবে শেখাতে হয় এবং কোন জিনিসটা শেখাতে হবে। তো আমার মনে হয় এক্সেলেন্স যদি এনশোর করতে চাই, আমি এই 3টা ডাইমেনশনে কাজ করার কথা বলবো। দ্যাটস ইট। থ্যাংক ইউ আপা একটা বড় কথা বলেছে যে ট্রেনিং এর মাধ্যমে যেটা আমাদেরকে আপা শেখাতে চেয়েছিল ব্যাংকে, যেটা একজন মানুষ হও তারপর একজন ব্যাংকার হও। দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। একজন আসলে মানুষ হওয়াটা আমাদের জন্য খুব জরুরি। সাথে সাথে আমাদের এক্সেলেন্সের কথাটা এসেছে। আমি আবার আপার কাছে ফিরে আসবো। আমি জাইদি ভাইয়ের কাছে চলে যাই। জাইদি ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জাইদি ভাই, আপনার এই দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতায় আপনি কিভাবে মনে করেন যে বিজনেস যদি এক্সেলেন্স হতে চায়, পিপল ডেভেলপমেন্টটা কিভাবে কাজ করে? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই আমি আপনাকে আরো একটু স্পেশাল ধন্যবাদ দিই টপিকটা সাথে আমার পার্টিসিপেশনটার জন্য। বিকজ অফ দেয়ার আর সো মেনি আদার টপিকস। ইভেন আপনি বিভিন্ন টপিক নিয়ে কাজ করছেন, আপনি অন্য টপিকে আমাকে ডাকেন নাই। আই এম ভেরি লাকি যে এই টপিকটাতে আমি এসেছি, বিকজ আমি খুব প্রাউডলি এবং খুব কনফিডেন্টলি নিজের একটা সুনাম করি। সেটা হচ্ছে, ইফ ইউ সার্চ এ পারসন ইন দ্য কান্ট্রি অর ইভেন অ্যাক্রস দ্য গ্লোব, যিনি এইচআর এবং বিজনেস দুইটাকেই মোটামুটি ভালোভাবে বোঝার চেষ্টা করে বা বোঝে, আই এম ওয়ান অফ দেম। আই এম নট টেলিং আই এম দ্য মোস্ট পারসন, বাট আই এম ওয়ান অফ দেম। সো আমার এই যে একটা এক্সপার্টিস, আমি একাধারে এইচআর এর কোর এরিয়াটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু বিজনেসের কনসালটেন্সি করেছি অনেকগুলো কোম্পানিতে, এবং আমার অ্যাডভাইজে, আমার কনসালটেন্সিতে so many family owned business, even more than 7-8, they earned a lot. তারা হয়তো এরকম দেখা গেছে যে 3 মাসে 4 কোটি টাকা প্রফিট করেছে, আমি হয়তো আমার এই 6 মাসের কন্ট্রাক্টে পেয়েছি 18 লাখ টাকা, ফর এক্সাম্পল। সো বিজনেসে বিজনেস লিডারদেরকে লিড করার ইন টার্মস অফ বিজনেস, আমি যখন ওডির কোনো কনসাল্টিং কাজ করি, আমি তখন 3টা কম্পোনেন্টে কাজ করি। একটা স্ট্রেইট ওয়ে বিজনেস ডেভেলপমেন্ট, একটা পিপল ডেভেলপমেন্ট, আর একটা প্রসেস ডেভেলপমেন্ট। এন্ড মাই ফিলিং ইজ দ্যাট আপনার যদি 3টা এরিয়া ঠিক থাকে, তাহলে প্রবাবলি ইউ উইল বি ইন দ্য টপ। হয়তো অ্যাড অন হতে পারে প্রসেসের সাথে টেকনোলজিক্যাল অটোমেশন, ইট কুড বি আন্ডার দ্য প্রসেস। আমার একটা মেজর ফোকাস থাকে। আমি আপনাকে শুধু একটা ছোট্ট কেস যদি বলি, তাহলে আপনি বুঝে নিতে পারবেন বিজনেস এক্সেলেন্সের সাথে পিপল ডেভেলপমেন্টের কানেকশনটা কোন জায়গাটাতে। আমি একটা অর্গানাইজেশনের সাথে কাজ করছিলাম অ্যাজ এ বিজনেস কনসালটেন্ট, স্ট্রেইট ওয়ে বিজনেস কনসালটেন্ট ওয়াজ মাই রোল। এবং উনি বিজনেস করতেছে 89 থেকে, চেয়ারম্যান সাহেব। এবং উনি মানে ইন্ডাস্ট্রিতে, এজ এ বিগ ইন্ডাস্ট্রিতে ওনার অবস্থান ছিল তখন 3 বা 4 নম্বরে। সো ইটস নট ভেরি স্মল অর্গানাইজেশন। Fortunately or unfortunately, it was in power sector organization. তো আমি ওনাকে থার্ড মিটিং এ চেয়ারম্যানের সাথে আমাকে বলতেছিল যে, জাদি সাহেব, আই এম ভেরি হ্যাপি উইথ 20% বিজনেস গ্রোথ পার ইয়ার। আমি একটু মানে আশ্চর্যই হলাম, বাংলাদেশি ওনার 20% বিজনেস গ্রোথে হ্যাপি হয় কিভাবে। দেন আই সেড, স্যার, রিয়েলি ইটস ভেরি নাইস টু হিয়ার ইউ, যে আপনি এরকম একটা কমেন্টস করলেন, এরা সাধারণত পাওয়া যায় না। বাট আমার একটা ছোট্ট কোয়েশ্চেন আছে, অবজারভেশন আছে। বলতে হ্যাঁ, যেটা বলেন। আমি রিসেন্টলি আমি পাওয়ার সেক্টরে জয়েন করেছি। আমি তখন পাওয়ার গ্রিডে জয়েন করেছি মাত্র।
আমি বললাম যে আমি যতটুকু জানি গভর্নমেন্টের ভিশন হচ্ছে নেক্সট 3-4 ইয়ার্স এর মধ্যে পাওয়ার সেক্টরটাকে অলমোস্ট 300 to 400% এক্সপানশন করবে। কারণ আমাকে ট্রান্সমিশন লাইনের টার্গেট দেওয়া আছে এরকম ভাবে। সো আমার যখন ট্রান্সমিশন লাইন বাড়বে, ইট মিনস হোয়াট, দ্য ইন্ডাস্ট্রি উইল বি এক্সপান্ডেড। যদি পাওয়ার সেক্টরটা 300% গ্রো করে উইদিন নেক্সট 3 ইয়ার্স অর 4 ইয়ার্স টাইম, আর আপনি যদি 20% করে শেয়ার নেন এখান থেকে, যেহেতু আপনার প্রোডাক্টটা পাওয়ার রিলেটেড, you will get 60 to 80% of this 300%। বাকি যে অংশটুকু আছে এটা কিন্তু বসে থাকবে না। আমার যদি ট্রান্সফরমার লাগে, আমি কিন্তু আপনি না দিতে পারলে আমি চায়না থেকে আনবো, ইউএস থেকে আনবো, যেখান থেকে পারি আনবই, সো দ্যাট এই পুরো মার্কেটটা কিন্তু অকুপাই করবে ইদার এক্সিস্টিং আদার কোম্পানিজ অর নিউ এন্ট্রান্টস। এবং ফরচুনেটলি অর আনফরচুনেটলি এট দ্য 4th ইয়ার অর 5th ইয়ার যখন আপনি মার্কেটে 20% গ্রোথ খুঁজবেন, এটা কিন্তু আপনার জন্য টাফ, কারণ তখন কিন্তু ইন্ডাস্ট্রি গ্রো করতেছে না। ইন্ডাস্ট্রি গ্রোথে যদি আপনি মার্কেট শেয়ার নিতে চান, ইটস গুড, ইটস ইজি। বাট যখন ইন্ডাস্ট্রি স্টেবল, স্যাচুরেটেড ইন্ডাস্ট্রি, তখন আপনাকে যদি মার্কেট গ্রোথ নিতে হয়, তখন কিন্তু অন্যের পকেট থেকে টাকা নিতে হবে। সো আমার একটা ছোট্ট কোয়েশ্চেন টু ইউ, আপনি চয়েস করেন, এখানে একটা থোক বরাদ্দ দেওয়া আছে, অনেকগুলো জিনিস বরাদ্দ করা হচ্ছে, এখান থেকে নেবেন নাকি পরবর্তীতে অন্যের পকেট থেকে টাকা টানার চেষ্টা করবেন? Its decision is yours. Trust me, after 15 days, he sat with me again, বলে যে জাদি সাহেব, আমরা বোর্ড মিটিং করেছি, আমরা আমাদের ফ্যাক্টরি এক্সপানশন করব 100%, বড় করবে। তো এখন আমাকে বলেন, হাউ ক্যান উই মুভ? আমি বললাম যে ইটস এ ট্রান্সফরমেশনাল চেঞ্জ, নট ট্রানজ্যাকশনাল চেঞ্জ। আপনার 20% ছিল ট্রানজ্যাকশনাল চেঞ্জ। আপনার যে পিপল আছে, আপনার যে মাইন্ড সেট আপ আছে লোকগুলোর বা আপনার সহ, এটা দিয়ে ট্রান্সফরমেশনাল চেঞ্জ ডিফিকাল্ট। আপনি 20-30-40% গ্রোথ নেন, এজ ইউজুয়াল ভাবে আরেকটু বেশি কাজ করলে, আরেকটু করলে এভাবে হয়ে যাবে। আপনি যদি 300% গ্রোথ চান, 200% গ্রোথ চান, তাহলে আরেকটু বেশি দিয়ে হবে না। ইট নিডস এ ড্রাস্টিক্যাল চেঞ্জ। সো হোয়াট ইউ নিড টু ডু, আমি আপনার ডিপার্টমেন্ট হেড থেকে 2 দিনের জন্য চাই, অ্যালং উইথ ইউ। সো উনি, ওনার মেয়ে ছিল ভাইস চেয়ারম্যান, উনি অ্যালং উইথ 12 ডিপার্টমেন্ট হেডস 2 দিনের জন্য সাভারের একটা রিসোর্টে যেয়ে 2 দিনের একটা ওয়ার্কশপ করলাম। ওয়ার্কশপটা আমার ছিল একটাই, সেটা হচ্ছে আনলিশ দ্য পটেনশিয়াল উইদিন ইউ রিগার্ডিং বিজনেস এক্সেলেন্স। আমি প্রথম দিন তাকে বোঝানোর চেষ্টা করেছি হোয়াট ইজ বিজনেস, কারণ ডিপার্টমেন্ট হেড নিড টু নো হোয়াট ইজ বিজনেস, নট হোয়াট ইজ জব। সো আনটিল এন্ড আনলেস ডিপার্টমেন্ট হেডরা বিজনেস বুঝবে, ততক্ষণ পর্যন্ত কোম্পানি আসলে গ্রো করতে পারে না। এবং এই কনসেপ্টটা আমার আসছে হচ্ছে, ফরচুনেটলি জাপানে একটা ট্রেনিং এ গিয়েছিলাম, এওটিএস এর, আমদাদ ভাই জানে, জাপানে বুলেট ট্রেন আছে, সবাই জানি আমরা। এটা জানার চেষ্টা করছিলাম যে বুলেট ট্রেনের স্পিড বেশি কেন। সো ওয়ান অফ দ্য পারসন শেয়ার যে বুলেট ট্রেনের প্রতি কম্পোনেন্টে, কম্পার্টমেন্টে ইঞ্জিন আছে। ওইখান থেকে আমি চিন্তা করলাম, তাহলে প্রতিটা ডিপার্টমেন্টে যদি একটা সিইও থাকে, ইট মিনস 11 সিইও পুশিং দ্য অর্গানাইজেশন ফরওয়ার্ড। যে কারণে আমি ডিপার্টমেন্ট হেডদের বিভিন্ন ট্রেনিং এ বা বিভিন্ন জায়গায় বলি, নিড টু থিঙ্ক অ্যাবাউট লাইক সিইও। সো ওনাদের এই 2 দিনের সেশনটাতে প্রথম দিনটা আমি বুঝিয়েছিলাম হোয়াট ইজ বিজনেস এক্সেলেন্স, সেকেন্ড ডেতে বুঝিয়েছিলাম যে আমাদের এই পটেনশিয়াল যা আছে রিসোর্স, এটাকে দিয়ে কোন পর্যন্ত, স্কাই ইজ দ্য লিমিট, হোয়াট উইল বি আওয়ার টার্গেট। You cannot believe, I even could not believe myself, they come up with 3.2 times of their previous year's target. কোম্পানিটা ছিল 230 কোটি টাকার, তারা 937 কোটি টাকার একটা টার্গেট সেট করে নিয়ে আসছে, হোমজিক্যাল না, উইথ ক্যালকুলেশন। অ্যাজ আই সেড 937 crore, এরকম না যে 950-900 এরকম না, ক্যালকুলেট করে কোন প্রোডাক্ট লাইন থেকে কিভাবে অ্যাচিভ হবে, এরকম ডিটেইল একটা 3টা গ্রুপে একটা প্রেজেন্টেশন করলো, যেটা এরকম ছিল। তখন চেয়ারম্যান সাহেবের সাথে বসে আমরা বললাম যে না, 937 দরকার নাই, বেটার টু সেট ইট অ্যাট 830। এবং এই 830 কোটি টাকার টার্গেট সেট করলো কারা? যারা আগের বছর 230 কোটি টাকায় হ্যাপি ছিল, 6টা বোনাস দিয়েছিল। কেন ইমাজিন, 230 কোটি টাকায় এত বেশি হ্যাপি, 6টা পারফরম্যান্স বোনাস দিয়েছে। ওই মিটিং এর পর পরে ওটা করেছিল, ট্রেনিং এর পরে, ওই ট্রেনিং এর পরেই ওরা করেছিল এটা। হ্যাঁ, এরপরে আমরা এটা করলাম
দেন 830 কোটি টাকা টার্গেট নিল। বাই দিস টাইম আমার কন্ট্রাক্টের 6 মাসের পরে আমি চলে আসছি। আমি খোঁজ নিয়েছিলাম, তারা পরের বছর অ্যাচিভ করেছিল 826 crores। আমি যদি বলি ওনার এই বিজনেস গ্রোথের পিছনে আমার অবদান আছে, কেউ স্বীকার করুক আর না করুক, আমি অকপটি বলে যাই। আপনি বিলিভ করেন না করেন, ইট ইজ মাই ক্রেডিট, কোনো ডাউট নাই। সো এখন আপনি দেখেন, দিজ আর 12 পিপল হু মেড ইট হ্যাপেন। এবং ওইটার জন্য ওই 2টা দিন এবং সাথে এই যে অধম যে হার্ডকোর এইচআর এর লোক সবাই বিলিভ করে, বাট আই ফিল এইচআর হচ্ছে ইন সাচ এ পয়েন্ট যার চেয়ে ভালো ব্যবসা আর কেউ বুঝতে পারবে না। কারণ আপনি দেখেন, আপনি প্রত্যেকটা পয়েন্টের সাথে ক্লোজলি উইথ ফুল অ্যাক্সেস কাজ করেন। আর কোনো লোকের এত বড় সাহসও হয় না যে ফুল অ্যাক্সেস নেওয়ার জন্য। বাট আপনি এইচআর থেকে হ্যালো বললে পরে সমস্ত ডেটা আপনাকে দেয় ইউজুয়ালি। সো দ্যাট ইউ আর ইন সাচ এ পজিশন, যদি আপনার ছোট্ট একটু ইন্টেনশন থাকে টু লার্ন, দেন ইউ ক্যান গ্রো। এবং আমার এই সুযোগটা পেয়েছিলাম আমি যখন লেভেল 1 গ্রুপে ছিলাম, মাঝখানে 6টা মাস আমি এই পুরো কোম্পানিটা চালানোর দায়িত্ব পেয়েছিলাম। অন্যের টাকায় শেখা যাকে বলা হয়, রাইট? দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই এন্টায়ার ক্যারিয়ার এন্ড মাই থট প্রসেস। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ জাহিদ ভাই, থ্যাংক ইউ এক্সেলেন্ট। মানে জাহিদ ভাইয়ের কথা থেকে আমরা এখানে যারা আছি সবাই এবং যারা দেখছেন সবাই বুঝতে পারলাম যে আসলে আমরা লাস্ট একটা এপিসোড করেছিলাম আমাদের মঞ্জুর ভাইয়ের সাথে, ইবিএল এর হেড অফ এইচআর, আপনারা দেখেছেন। মঞ্জু ভাই কিন্তু একই কথা বলছিল যে আমাদের এইচআর যারা আমরা আছি, হু আর ইন দ্য লিডিং পজিশন, আমাদের কিন্তু উই ওয়ান্ট টু বি দ্য স্ট্র্যাটেজিক এইচআর। আমার কিন্তু পুরো বিজনেসের সবকিছু আমাকে বুঝতে হবে, যেটা আমাকে এইমাত্র জাহিদ ভাই বললেন যে উনি বিজনেস ডেভেলপমেন্ট, পিপল ডেভেলপমেন্ট এবং প্রসেস ডেভেলপমেন্ট তিনটাতেই উনি কাজ করার চেষ্টা করেন, যেখানে একটা অর্গানাইজেশনাল এক্সেলেন্স আনার জন্য, যেটা আমরা এই মুহূর্তে ওনার থেকে একদম প্রমাণ এক্সাম্পল সহ আমরা শুনলাম। এখন আমরা ইকবাল ভাইয়ের কাছে চলে আসবো, যিনি একদম আরএমজি, আমাদের একটা লিডিং কোম্পানি পিলিয়ন গ্রুপে আছেন এবং দীর্ঘদিন ধরে আছেন। ইকবাল ভাই যদি আপনার একেবারে বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলেন, আমি মনে হয় আমরা শিখতে পারবো সেখান থেকে। ইকবাল ভাই। থ্যাংক ইউ ইমদাদ ভাই। আমি আমার জাহিদি ভাই আর ফাহমিদা আপা দুজনের কথাই শুনছিলাম কিন্তু মনোযোগ সহকারে। দেখুন, আমি চাইনিজ একটা প্রবাদ দিয়েই শুরু করি। প্রবাদে বলে, আপনি যদি 1 বছরের রেজাল্ট পেতে চান তাহলে পরে চাষাবাদ করুন, কৃষি কাজ করুন। 2 বছরের রেজাল্ট করতে গেলে ব্যবসা বাণিজ্য শুরু করুন স্বল্প পরিসরে। আর যদি 100 বছরের ধরে আপনি রেজাল্ট পেতে চান তাহলে পরে মানুষ ডেভেলপ করুন, হিউম্যান ডেভেলপ করুন, মানুষকে শিখান, মানুষকে লার্ন করান, মানুষের স্কিল বাড়ান, তাইলে পরে আপনি 100 বর্ষের একটা কোম্পানিতে নিজেদেরকে কনভার্ট করতে পারবেন। সুতরাং মানুষের যে এক্সিলেন্সি, সেটাকে ইউজ করেই কোম্পানি তার বিজনেসটাকে কিভাবে ডেভেলপ করতে পারে, আমরা এই প্রবাদ প্রবচনগুলো থেকেই লার্ন করে করে আজকে যে অর্গানাইজেশন গুলো 100 বর্ষের অথবা তারও বেশি ধরে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে, তাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস গুলো রান করে যাচ্ছে, তারা কিন্তু সবার আগে মানুষের যে ক্যাপাবিলিটি এক্সপ্লোরেশনের যে সুযোগ সেটাই ক্রিয়েট করে দেন। মানুষের যে পটেনশিয়ালিটি সেটাই তারা ক্রিয়েট করে সেটাকেই কাজে লাগান। আমরা সবসময় বলি, আপনি মানুষ ডেভেলপমেন্টের জন্য খরচ করুন, ইনভেস্ট করুন, দ্যাট উইল রিটার্ন ইউ বেস্ট ইল্ড। আপনি মানুষের পিছনে যদি ট্রেনিং এর পিছনে, লার্নিং এর পিছনে যদি ইনভেস্ট করেন, আপনি এটা চেয়ে উত্তম রেজাল্ট আর কোনো কিছুতেই পাবেন। আপনি যত ভালো মেশিনেই কিনুন না কেন, আপনার প্রসেসে যত দামি মেশিন আপনি এখানে লাইনের মধ্যে বসান না কেন, যদি সেটা অপারেট করার জন্য দক্ষ মানব সম্পদ না থাকে, তাহলে পরে আপনি সাকসেস হতে পারবেন না। সেখান থেকে আপনি আউটপুট কোনোভাবেই পাবেন না। একটা অর্গানাইজেশনে যখন আমরা হাজার হাজার লোক নিয়ে কাজ করি, এখানে আমরা এক একজন এক এক ফ্যামিলিতে বড় হয়, এক একজন এক এক কালচারে বেড়ে উঠে, এক একজন এক এক ইনস্টিটিউশনে লেখাপড়া করে আসে, এক একজনের থট প্রসেস গুলো এক এক রকম। তো প্রত্যেককে
একটা অর্গানাইজেশনের একই থটের সাথে অ্যালাইন করার জন্য, একই মহানার দিকে নিয়ে আসার জন্য এই ট্রেনিং এর কোনো বিকল্প নেই। আপনার অর্গানাইজেশনের ফিলোসফি বলেন, থট বলেন, ভ্যালুজ বলেন, বিলিফস বলেন, এগুলোর সাথে আপনার এন্টায়ার গ্রুপ অফ পিপলকে আপনি যদি অ্যালাইন করতে চান, তাহলে পরে মানুষ ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। তো সেই জায়গাতেই ওইটাই আমাদের কোর ইন্সপিরেশন, কিভাবে মানুষের স্কিল বাড়িয়ে তার ক্যাপাবিলিটি এনহ্যান্স করে ক্যাপাসিটিকে কাজে লাগিয়ে এফিসিয়েন্সি বাড়ানো যায়। আমরা সবসময় আমাদের অর্গানাইজেশনে সেই কাজটাই করি। কোনো এক সময় আপনারা ট্রেডিশনাল ইন্ডাস্ট্রিগুলোতে, গার্মেন্টস আরএমজি ইন্ডাস্ট্রিগুলোতে আপনারা খেয়াল করেছেন, প্রয়োজনের তুলনায় অনেক লোক, একটা মেশিনের পিছনে এক একজন করে হেল্পার। বাট যখনই আমরা এই বিষয়গুলো নিয়ে মানুষের ক্যাপাবিলিটি, মানুষের এফিসিয়েন্সি এনহ্যান্সমেন্ট নিয়ে কাজ শুরু করলাম, তখন দেখি না, এখানে তো ডেভেলপমেন্টের অনেক স্কোপ। আপনার প্রিভিয়াস 5 বছরের যে আউটপুট, প্রোডাকশন, যে পরিমাণ লোকবল দিয়ে কাজ করা হতো, আমরা মানুষের ট্রেনিং এবং তাদের লার্নিং, তাদের ডেভেলপমেন্ট প্রসেসটাকে কাজে লাগিয়ে সেই জায়গায় তার চেয়ে বেশি আউটপুট নিচ্ছি। এখন আউটপুট পাই অনেক কম লোকবল দিয়ে। এটা সম্ভব শুধুমাত্র এখানে যদি ডেভেলপমেন্টের মাধ্যমে। ইকবাল ভাই একটু উদাহরণ দিয়ে বলতেন আমাদেরকে, যেহেতু আপনি বিশাল একটা ওয়ার্ক ফোর্স নিয়ে কাজ করছেন ইপিলেন গ্রুপে, সেখানে আপনারা এই এলএনডি মানে ট্রেনিং ডেভেলপমেন্টের আপনি পিপল ডেভেলপমেন্ট ইন্টারভেনশনটা কিভাবে করলেন এবং সেখান থেকে আসলে কিভাবে আপনি এফিশিয়েন্সি বা প্রোডাক্টিভিটি বাড়ালেন? ইকবাল ভাই, শুনতে পেয়েছেন? আপনি, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি। মানুষকে আপনি যখন তার রাইট পথটা বাতলিয়ে দিবেন, তার ক্যাপাবিলিটি এবং তাকে তার আউটপুট সম্পর্কে অবগত করবেন, তার কাজের ওনারশিপটা তাকে দিয়ে দিবেন লার্নিং প্রসেসের মাধ্যমে, তাহলে পরে সে অর্গানাইজেশনের জন্য কাজ করবে। আপনি স্পেসিফিক যদি যে উদাহরণটা চেয়েছেন, আমি ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে যদি বলি, দেখুন বাংলাদেশে আমি যখন জাপানে একটা ট্রেনিং করে ওখানে ট্রেনিং এ জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশে যে মাইগ্রেশন রেট, এই মাইগ্রেশন রেট নিয়ে আপনি কোনো সলিউশন আমাদেরকে কোনো গাইডলাইন করবেন কিনা, মানে এই মাইগ্রেশনটা আমরা কিভাবে কমাতে পারি। উনি বরঞ্চ আমাকে উল্টো বলেছেন, তোমাদের দেশে মাইগ্রেশন, এটা তো তোমাদের আরএমজি ইন্ডাস্ট্রি অথবা বাংলাদেশ যে এক্সপ্লোর করছে, এটা তার একটা লক্ষণ। সুতরাং মাইগ্রেশন হওয়া মানে একটা ইন্ডাস্ট্রির লোকজনের কাজের সুযোগ অনেক বেশি। সুতরাং মাইগ্রেশন নিয়ে তোমরা কখনো টেনশন করো না, তোমাদেরকে যে কাজটা করতে হবে, পিপল ডেভেলপ করতে হবে। তুমি হেল্পার রিক্রুট করো, হেল্পার না, তাকে ডেভেলপ করো, তার স্কিল বাড়াও, তাকে অপারেটর বানাও, তাকে আরো উপরের দিকে নিয়ে যাও, তাহলে পরে তোমার ইন্ডাস্ট্রি ব্লুম হবে। তোমরা তোমাদের যে মাইগ্রেশনের ইস্যু নিয়ে, ডিফিকাল্টিস নিয়ে কথা বলছো, সেটা ডিফিকাল্টিস না, সেটা তোমাদের জন্য একটা সুযোগ হিসেবে কাজে লাগবে। কাজেই হেল্পারকে কিভাবে অপারেটর করতে হয়, অপারেটরকে কিভাবে সুপারভাইজার করতে হয়, অথবা ম্যানেজমেন্ট স্টাফের দিকে তার ক্যারিয়ারটা সামনের দিকে নিয়ে আসতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কন্টিনিউয়াস আমাদের অর্গানাইজেশনগুলোতে আমরা আমাদের ট্রেনিং এবং লার্নিং উইং নিয়ে কাজ করে যাচ্ছি। জি ইকবাল ভাই, থ্যাংক ইউ। আমি একটু জাইদি ভাই কাছে চলে আসি। জাইদি ভাই তো আপনি নিজে 5 থেকে 6টা অর্গানাইজেশন নিজে কাজ করেছেন এবং করছেন, প্লাস হলো আপনি 30টা অর্গানাইজেশন ইতিমধ্যে আপনার কনসালটেন্সি দিয়েছেন। তো আমরা যখন পিপল ডেভেলপমেন্টে কাজ করতে যাই, তখন আমরা দেখি যে এখানে একটা অর্গানাইজেশনগুলো বা ম্যানেজমেন্ট দেখে ইটস এ কস্ট, আবার অনেক অর্গানাইজেশন দেখে না ইটস এ ইনভেস্টমেন্ট। তো এই ক্ষেত্রে আমরা যারা এইচআর এ আছি, আজকে অনেক এইচআর আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফেসবুকে আমাদের সাথে অ্যাড হয়েছে, আসলে আমরা কিভাবে কি কৌশলে গেলে আমরা এইচআররা এই পিপল ডেভেলপমেন্টটাকে আসলেই কোম্পানির জন্য দরকার, এটা ম্যানেজমেন্টের কাছে প্লেস করতে পারি এবং এটা আমরা ক্যারি অন করতে পারি, এটা যদি আপনি আমাদেরকে একটু বলতেন। গুড। আবারও আপনাকে ধন্যবাদ দিই। আপনি হয়তো আমার কোর এরিয়াগুলো জানেন এবং কোশ্চেনগুলো ওই লাইনে করতেছেন। আপনি খুব ভালো করে জানেন যে আমি আরওআই নিয়ে কাজ করি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট।
যেটা আই মিন এই কোশ্চেনের সাথে হাইলি কানেক্টেড। ইফ ইউ ক্যান প্রুভ যে ট্রেনিং এর বা L&D ইনিশিয়েটিভগুলোর ROI আছে, এটা রিটার্নটা যদি আপনি সংখ্যায় প্রুফ করতে পারেন, তাহলেই এই মোটিভটা চেঞ্জ হবে। আনটিল এটা হবে না, কারণ দে আর বিজনেসম্যান, তাকে বুঝাইতে হবে বিজনেস ল্যাঙ্গুয়েজে। সো বিজনেস ল্যাঙ্গুয়েজ কোনটা? যে তুমি আমাকে 20 টাকা দাও, তোমাকে আমি 60 টাকা দেব, সিম্পল। আমরা বলি তুমি আমাকে 20 টাকা দাও, কি দিবা? তোমাকে একটা সুন্দর মানুষ দিব, একটা স্কিলড পিপল দিব, একটা এই দিব সেই দিব। ও এগুলা বুঝে না, ও খালি জিজ্ঞেস আর কি আর কি। ওই যে একটা গামছা না লুঙ্গির একটা অ্যাড ছিল, রাইট? ওই টাইপের আর কি। যতক্ষণ পর্যন্ত না আপনি বলবেন এত টাকা, ততক্ষণ পর্যন্ত হি ইজ নট কনভিন্সড। আর আমাদের উইকনেসটা হচ্ছে এই যে ক্যালকুলেশন করে বলা এবং সাহস নিয়ে বলা, দুইটা জিনিসই আমি বলবো। একটা হচ্ছে ক্যালকুলেট করার জন্য যে স্কিলটা দরকার আপনার, এবং কোনটার সাথে কানেক্টেড। কারণ আপনি দেখেন অ্যাসোসিয়েশন ফর ট্যালেন্ট ডেভেলপমেন্ট, ATD, ভেরি রিসেন্ট, তারা ভেরি রিসেন্ট ঠিক না, আরো কয়েক বছর আগে, বাংলাদেশের জন্য তো রিসেন্ট আমরা বলছি, তারা কিন্তু এখন TNA করতে বলতেছে বিজনেস গ্যাপ থেকে, নট পিপল গ্যাপ বা স্কিল গ্যাপ। যে জায়গাটা থেকে আমাদের কিন্তু এখনো অ্যাটিটিউডের প্রবলেম হয়ে যাচ্ছে। আমরা এখনো মনে করতেছি স্যার ও তো এক্সেল পারে না, একটা এক্সেল শিখায় নিয়ে আসি। কেন? আমার কি দায় পড়েছে তাকে এক্সেল শেখানোর জন্য? রাদার আমাকে বলতে হবে যে স্যার ওর কিন্তু রিপোর্ট করতে 1 ঘন্টা দেরি হয়, কারণ ও এক্সেলে উইক। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে একটু শেখায় নিয়ে আসো, তাহলে রিপোর্টটা আধা ঘন্টায় হবে। তার মানে বিজনেস গ্যাপ ওয়াজ রিপোর্ট ইজ বিং ডিলেড, প্রপোজাল সাবমিশন ওয়াজ বিং ডিলেড, যে কারণে আমার কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে। সো আপনি যখন এই লাইনে প্রপোজালটা দিবেন, তখনই কিন্তু এই যে আপনি যে কোশ্চেনটা করেছেন, ওদের আর বরং ওরা পুশ করতে থাকবে, কিভাবে আপনি আর ট্রেনিং করাচ্ছেন না কেন, কিভাবে আপনি আর খুঁজে বের করতেছেন না কেন, আপনাকেই বরং আরো পুশ করতে থাকবে। পুল না, রাদার পুশ, মানে সরি, পুল স্ট্র্যাটেজিতে যাই। আমরা এখন ট্রেনিং করানোর জন্য পুশ করি, তারা তখন আমাদেরকে পুল করতে থাকবে। কেন? বিকজ অফ দ্যাট রিজন, ওয়ান্স দে আইডেন্টিফাইড, ওয়ান্স দে আন্ডারস্টুড। তার জন্য আমি ওই মানে ডেটা ডিপেন্ডেন্ট কথা বলা উচিত আমাদের। আমরা আসলে ডেটা ডিপেন্ডেন্ট না, তো আমাদের HR এর লোকগুলো খুব ভাষা ডিপেন্ডেন্ট। দেখবেন যে এক পেজ লিখতে বলেন, এত চমৎকার ভাষা যে এটা মানে এই শিখতে গেলে, আপনার মতো যদি লার্নেড পারসন হয়, ইংলিশে ভালো, তাহলে তো 4টা ডিকশনারি লাগবে তা এটা বুঝতে গেলে। বাট বিজনেসের লোক কি চায়? কয়টা টেবিল আছে, কয়টা ফিগার আছে, এটার পার্সেন্টেজ কি, এটার স্ট্যাটিস্টিক্স কি, এটা চায়। এইখানে গেলে এই ডেটা তো স্যার আসলে সমস্যা হয়ে গেছে, আমাদের তো সফটওয়্যার নাই, আমাদের তো এটা নাই। ইট মিনস উই আর নট কমফোর্টেবল উইথ দ্য নাম্বারস, উই আর নট কমফোর্টেবল উইথ দ্য ডেটাস। রাইট। যে কারণে একটা বড় প্রবলেম। এই ডেটা থেকেই কিন্তু আপনার ওই জিনিসটা আসতো। এবং খুব ইন্টারেস্টিংলি, এই ডেটা যদি আপনার কাছে থাকে, আপনার যে কনফিডেন্স লেভেল থাকবে, আর ডেটা ছাড়া যখন কথা বলবেন তখন যে কনফিডেন্স লেভেল থাকবে, দুইটার মধ্যে রাত আর দিন তফাৎ। এই জায়গাটা এসে আমরা ইন্টারভিউ গুলোতে ফেল করি। ইন্টারভিউ বলতে চাকরির ইন্টারভিউ না, ইন্টারভিউ বলতে টপ ম্যানেজমেন্টের সাথে যখন আমরা মিট করি, তখন ওনারা তো ওই ডেটা, আচ্ছা জাতি সাহেব ঠিক আছে বলেন তো, আমরা যে ট্রেনিং করলাম গত বছর কত টাকা বা কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? আপনি যদি বলতে পারেন জি স্যার 3.25% ইনক্রিজ করেছে, ওয়াও, তাহলেই পরের বছরের জন্য বাজেটটা 3 গুণ হয়ে যাবে। তুমি বল স্যার এর সময় তো পার্সেন্টেজে মেজার করা যায় না, মানুষের উন্নতি কি আর পার্সেন্টেজে দেখা যায়? স্যার এই যে দেখেন না লোকগুলো কিরকম সাজে গুজে আসে এখন, লোকগুলো টাইমলি অ্যাটেন্ড করে, এটসেট্রা। প্রত্যেকটা ইনিশিয়েটিভের একটা করে ROI আছে। উই নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়্যার ইজ দ্যাট ROI, হোয়াট ইজ দ্য কানেকশন, হাউ টু ক্যালকুলেট অ্যান্ড হাউ টু প্রেজেন্ট। এবং এটার জন্য আমি এই ডেটা ম্যানেজমেন্টের জন্য একটা মডেল, আমার নিজের তৈরি করা মডেল, কপি করা না, সেটাকে 5I মডেল বলছিলাম। ফার্স্ট I হচ্ছে ইনফরমেশন, যেটা হচ্ছে র ডেটা। সেকেন্ড I হচ্ছে ইন্টারপ্রিটেশন, এই ডেটাটার মিনিং কি, আসলে ডেটাটা কি জিনিস। থার্ড I হচ্ছে ইন্টেলিজেন্স, ওয়াই ইট হ্যাপেন, এই টাইপের একটা অ্যানালাইসিস। ফোর্থ I হচ্ছে আই ফরগট। ফিফথ I হচ্ছে ইম্প্যাক্ট, রাইট? টোটাল 5টা I, 4 নাম্বারটা মনে হলে আমি পরবর্তীতে বলবো। 5 নাম্বারটা হচ্ছে ইম্প্যাক্ট। ইস্যুটা হচ্ছে প্রথম যে ডেটাটা আছে, এই ডেটাটাকে যতক্ষণ পর্যন্ত না আপনি 5th I এ কনভার্ট করবেন, ইম্প্যাক্টে নেবেন, ততক্ষণ পর্যন্ত এই ডেটাটার কোনো পাওয়ারই নেই।
আমাদের কাছে কি ডেটা? টার্নওভার রেট 7%, যেটা মাইগ্রেশন রেট বললো ইকবাল, 7% মাইগ্রেশন রেট। সো হোয়াট, আমার কোনো সমস্যা? সে যে চা আপনি চা খাইতেছে কি, আপনি কিন্তু অথবা 20% মাইগ্রেশন রেট বললেন সিওর কাছে, সিও আবারও চা খাওয়া শুরু করে দিল। আপনি যদি বলেন 20% মাইগ্রেশন রেট, যে কারণে গত বছর 4.5 কোটি টাকা লস হয়েছে, চা কেন, তার চেয়ারও ছড়ে যাবে যখন সে এই ল্যাঙ্গুয়েজটা শুনবে। তার মানে কি, আমি যখন ইম্প্যাক্টে কনভার্ট করে কথাটা বলবো, ইম্প্যাক্ট মানে হচ্ছে তার ল্যাঙ্গুয়েজে কথাটা বলা, তখনই কিন্তু এই ধরনের একটা রিয়াকশন, তখনই নড়ে চড়ে বসবে, তখনই সে আপনার সাথে সিটিং দেওয়ার চেষ্টা করবে, এটসেট্রা এটসেট্রা। সো আমাদের এই এইচআর প্রফেশনালদের উচিত হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়ার ইজ দ্য লিঙ্ক অফ বিজনেস, এই এলএনডির সাথে বিজনেসের কোন জায়গাটায় লিঙ্ক, টিএনএ করবো আমরা বিজনেস গ্যাপ থেকে, এবং অলওয়েজ উই নিড টু টক in terms of data or numbers. Thank you. ভাই চমৎকার চমৎকার, আপনার কথা আমি সবসময় ভালো করে শুনি। মানে আসলে এই আমাদের গত 10টা যে প্রোগ্রাম এপিসোড হলো, এখানে কিন্তু একই কথাই আসতো যে আজকে এইচআর যারা আছি আমরা যে জায়গাটাই দুর্বল, যেগুলো নাম্বারে, আমরা কিন্তু নাম্বার দিয়ে কথা বলতে পারি না, বা হয়তো আমরা শিখছি। আমি ওই ফোর্থ আইটা মনে হচ্ছে, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি, ইট মিনস অ্যাকিউরেসি অফ দ্য ডেটা, অ্যাকিউরেসি লেভেল, এটা হচ্ছে ফোর্থ আই, ইন্টিগ্রিটি। ওকে, আমাদের এইচআর কে অবশ্যই কিন্তু আসলে বিজনেসে যদি আমরা পার্টনার হতে চাই, আমাদের অবশ্যই কিন্তু নাম্বার দিয়ে এবং ইমপ্যাক্ট দিয়ে কথা বলতে হবে, যেটা জাইদি ভাই, আজকেও আমার এমডির সাথে আমি একটা মিটিং এ বসেছিলাম এই প্রোগ্রামটার আগেই। তো স্যারকে আমি যখন প্রেজেন্ট করেছিলাম, স্যারকে বললাম স্যার গত লাস্ট 3 মাসের আগে এটা হয়েছিল, এখন ইমপ্যাক্টটা এখানে 54% এসেছে। স্যার কিন্তু এরপরে আর কথা বলে না, দ্যাট মিন্স হি ইজ কনভিন্সড উইথ দ্য নাম্বার। আসলে থ্যাংক ইউ জাইদি ভাই। আমি একটু ফাহমিদা আপার কাছে চলে আসি। ফাহমিদা আপা, আমরা আসলে ট্রেনিং নিয়ে কাজ করছেন, আপনি দীর্ঘদিন পিপল ডেভেলপমেন্টে কাজ করেছেন। আমরা বিজনেস এক্সেলেন্সে কিন্তু একটা পার্ট যদি বলি যে এমপ্লয়ি, যেটা হলো এঙ্গেজমেন্ট এবং এমপ্লয়ি মোটিভেশন, এটা কিন্তু একটা কোর পার্ট হলো ট্রেনিং। এই দুইটা স্ট্র্যাটেজি যদি আমরা বলি যে ওয়ার্ল্ড ওয়াইড এইচআর এলএনডির 5টা স্ট্র্যাটেজির মধ্যে একটা পার্ট হলো এটা, যেটা হলো এঙ্গেজমেন্ট এন্ড মোটিভেশন। এটা সম্বন্ধে যদি আপনি আমাদেরকে একটু বলতেন, যারা আমরা দর্শক আছি বা আমরা শিখছি। আপা, আসলে আমি যেটা পড়াশোনা থেকেই বলেন আর কাজ থেকেই বলেন, যেটা জেনেছি এবং শিখেছি সেটা হচ্ছে যে অর্গানাইজেশন ইটসেলফ কিন্তু আসলে কিছু না। তার একটা বেসিক ক্যাপিটাল আছে, স্ট্রাকচার আছে, নিয়ম মতো সে কাজে নেমেছে। এই অর্গানাইজেশনটা ডিফারেন্ট হয় তার পিপলকে দিয়ে। আমরা যখন দেখি কোনো এমডি শিফট করে বা কোনো নতুন এমপ্লয়ি আসে, রিক্রুটমেন্ট হয়, ব্যাংক প্রফিটেবল হয় বা সেই অর্গানাইজেশনটা প্রফিটেবল হয়ে যায়, আবার ভালো এমপ্লয়ি গুলো মুভ করে গেলে তারা ডাউন হয়ে যায়। তার মানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে পিপল। তো পিপল যখন কাজ করে, এমদাদ যেটা বলছেন আপনি, সেটি হচ্ছে যে পিপল যখন কাজ করে তার ভেতরে এই মোটিভেশনটা খুব প্রয়োজন। তার মানে হচ্ছে এঙ্গেজমেন্ট, তাকে ফিল করতে হয় যে এই অর্গানাইজেশনটা আমার, এই অর্গানাইজেশনের ভালো হলে আমারও ভালো হবে। এখন জাইদের কথা শুনতে শুনতে আমি 2-3টা পয়েন্ট মাথায় ঘুরাচ্ছিলাম আর একটু নোট নিচ্ছিলাম, সেটা আমি এটার সাথেই বলবো। সেটি হচ্ছে যে আমরা আসলে এইচআররা করি কি, আমাদের ম্যাক্সিমাম এইচআর হচ্ছে পাওয়ার ফোকাসড। তার মানে শোকজ, এটা সেটা, ধমকি হুমকি, এটার মধ্যে দিয়েই তারা সীমিত থাকছে। আসলে তারা বিজনেস পার্টনার হতে পারছে না, রাইট, বিকজ তারা বিজনেস শিখে এসে এইচআরে আসছে না। শিখে আসাটা জরুরি না, বিজনেস গ্রাজুয়েট যখন হয় সমস্ত সাবজেক্ট গুলো পড়ানো হয়, এই অ্যাকাউন্টিং থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট, 24টা সাবজেক্ট পড়ে আমরা অনার্স মাস্টার্স করে বের হয়েছি, কিন্তু তাদের মাথায় এটা থাকে না যে আমাকে এই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে। তো তাদের ফোকাস থাকে পাওয়ার সেন্ট্রিক ফোকাস। তো এইটা যখন হয় তখন পিপল অটোমেটিক এঙ্গেজ হয় না, সে ভয় পায়। সে এইচআর কে ভয় পায়, সে ওনারকে ভয় পায়, এমপ্লয়ারদেরকে ভয় পায়, তখন সে চাকরিটা বাঁচানোর জন্য কাজ করে। তো এই এঙ্গেজমেন্টটা যখন আমি তাকে দেব, ওনারশিপটা যখন দেব, অবশ্যই তার সঙ্গে কনভারসেশন দরকার আছে। এখন একটা মানুষকে যখন আমি কনভারসেশন দিয়ে ডোমিনেট করতে চাবো, তখন আমার লজিক স্ট্রং হইতে হবে। বাচ্চাদেরকে যখন আমরা বুঝাই, সে যতক্ষণ পর্যন্ত স্ট্রং লজিক না পায় সে কিন্তু অ্যাকসেপ্ট করে না। তো অনেক এফোর্ট দিয়ে যখন আমরা তাকে লজিকটা দিতে পারি, সে সেটা মেনে নেয়। তা আমার এমপ্লয়িরাও সেই রকম। আমার মনে হয় এইচআর ওইটুকু এফোর্ট দিতে চায় না। জাইদি এফোর্টটা দিচ্ছে বা আমি দিচ্ছি কেন, বিকজ উই আর ট্রেইনার।
আমরা এইচআর এর সাথে সাথে আমরা ট্রেনার, আমরা জানি হাউ টু পুট আইডিয়াস ইন পিপলস হেড, এটা আমরা জানি। কিন্তু আমরা কিন্তু এইচআর লিড করছি না, আমরা এইচআর হেড না। যাইদি চাকরি করেছেন এখন আছেন, সরে আসছেন, যাই হোক, তার মানে হচ্ছে মাইন্ডসেটটা হতে হবে ওই রকম। চাকরিটা দারোয়ানের হোক, পিওনের হোক, টি বয় হোক, অথবা হাই অফিসিয়াল হোক, তাকে তার কাজটা বুঝতে হবে এবং তার কাজের যে গুরুত্ব ওই পুরো অফিসটাতে, এইটা তাকে বুঝতে হবে। যখন সে বুঝবে তখন সে এঙ্গেজ হবে, তখন সে ওনারশিপ নেবে। আমার ট্রেনিং ইনস্টিটিউটে আমি যখন কাজ করি, ইভেন বিআইবিএম এ যখন কাজ করেছি, আমি পিয়নদেরকে ট্রেনিং দিতাম, আমাকে কেউ বলতো না, আমি ওদেরকে ডেকে নিয়ে আসতাম, কয়েক ঘন্টা করে ওদের সঙ্গে শেয়ার করতাম, বুঝাতাম যে এই পুরো সিস্টেমে ওর রোলটা কি। ও যদি ডেভিয়েট করে তাহলে আমার কি হবে, আমার পারফরমেন্স ডিক্লাইন করবে, মানুষ বিআইবিএম কে খারাপ বলবে, এখন বলি যে আমার ট্রেনিং ইনস্টিটিউটকে খারাপ বলবে। তো কন্টিনিউয়াসলি আমি যখন এটা তাদের সঙ্গে বলতে থাকি, এখন আর আমাকে কিছু বলতে হয় না, দে ওন। সে এক কাপ চা দেওয়ার সময় এত সাবধানে এত সুন্দর করে দেয় যে আমার পার্টিসিপেন্টরা খুশি হয়ে যায়, প্রশংসা করে। আমি তাদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছি। আসলে কাজটা বুঝাইনি, আমি ওর কাজের গুরুত্বটা বুঝিয়েছি। দ্যাট ইজ অ্যাবাউট ওনারশিপ। হ্যাঁ, দ্যাট ইজ অ্যাবাউট যে আমরা এঙ্গেজ হওয়া। তো এঙ্গেজটাকে আমি এইভাবে দেখি। আর এইচআর কে আমি রিকোয়েস্ট করি, সবসময় করি, যে তোমার ফ্রেন্ডস কলিগ সব এইচআর এরই পিপল, যে এখানে পাওয়ার সেন্ট্রিক হয়ে আসলে লাভ নাই। অটোক্রেসি দিয়ে পিপলকে এক্সেলেন্সে নেওয়া যায় না, অপারেশনে রাখা যায়, কিন্তু এক্সেলেন্সে নিতে হলে উই নিড সামথিং এক্সট্রা, এক্সট্রা এফোর্ট, যেটা আমাদেরকেই দিতে হবে যারা আমরা ট্রেনার। আমরা কিন্তু কাজ শেখার পরিবেশ তৈরি করি না। একজনকে একটা ডেস্কে বসাই দিয়ে সে ওইটাই করতেছে, সে বাকি কাজটা আর বুঝে না। এইচআর কে রোটেট করার সুযোগটা করে দিতে হবে, তাকে প্রপার গাইডেন্সের আন্ডারে আনতে হবে, যেটাকে আমরা বলি লিডারশিপ ডেভেলপ করা। আমার পারফরমেন্সের ভিতরে ফরেন অর্গানাইজেশন গুলার মতো, এমএনসিস গুলার মতো থাকতে হবে যে আমি কয়জন লিডার ডেভেলপ করেছি, আমাকে রিপ্লেস করতে পারে এরকম কয়জনকে আমি আমার অফিসে তৈরি করেছি। আমরা ভয়ে করি না যে আমার চাকরিটা থাকবে না। তো এই মাইন্ডসেটটা কিন্তু আসলে চেঞ্জ হতে হবে। এটা যদি আমরা না করি, আমার মনে হয় ওই কমিটমেন্ট, এঙ্গেজমেন্ট, এই জিনিসগুলো হবে না। তো এখানে খানিকটা কাজ করার সুযোগ আছে। আমার মনে হয় সুমি খুব ঘড়ির দিকে তাকাচ্ছে, কারণ আমাদের হাতে আর 2 মিনিট আছে, যদি রেডিওতে এটা আবার খবর চলে আসবে। আমি যদি একদম আমরা সাম আপ করি, আমি প্রথমেই আপার কাছেই আবার চলে যাই, আমরা জাস্ট 1 মিনিট করে সাম আপ করে আমরা শেষ করে বলবো। সুমি, আমাদেরকে একটু সময় দিতে হবে। তো ফাহমিদা আপা, আমরা একেবারে যদি আপনি মুদ্রা কথা বলতে চান, আজকে যারা দেখছে বা আমরা যারা শুনছি বা রেডিওতে যারা শুনছে, যে পিপল ডেভেলপমেন্ট ফর বিজনেস এক্সেলেন্স, এইচআরদের জন্য বা আদার্স ম্যানেজারের জন্য বা কোম্পানির সিইওদের জন্য আপনার মেসেজ কি থাকবে? প্রথম কথাই হচ্ছে যে উই নিড টু থিঙ্ক লাইক আওয়ার প্যারেন্টস। আমি যখন আমার এমপ্লয়কে রিক্রুট করি, সেখান থেকে তাকে উপরে নিয়ে যাই, আমরা বাচ্চাদের জন্য যেরকম চিন্তা করি তার ফিউচার কি হবে, বড় হয়ে সে কি হবে, তো আমি একজন এমটিও কে যখন নিচ্ছি, প্রভিশনারি অফিসারকে নিচ্ছি, আমার মাথায় এটা থাকতে হবে আফটার 12 ইয়ার্স বা 20 ইয়ার্স পরে আমি তাকে এমডি বানাবো। তাকে সেই গ্রাউন্ডটা আমাকে তৈরি করে দিতে হবে। সেটার জন্য যা যা ফ্যাসিলিটি লাগে, ইনভেস্টমেন্ট, যদি আপনারা বলছিলেন খরচ না ইনভেস্টমেন্ট, সেটা করতে হবে এবং রাইটলি করতে হবে, যেন আরওআই টা ঠিক মতন আসে। এদিক ওদিক খরচ করে আমি হিউজ ট্রেনিং দেখিয়ে ক্রেডিট নিলাম, সেটা হবে না। প্রপার প্ল্যানিং থাকতে হবে, সাকসেশন প্ল্যানিং থাকতে হবে। এটা এইচআর এরই কাজ, এটা অন্য কেউ করে দেবে না, এটা এইচআর কে করতে হবে। আমার মনে হয় এখানটাতেই ফোকাস করা উচিত। থ্যাংক ইউ আপা। আমি ইকবাল ভাইয়ের কাছে চলে যেতে, একই কোশ্চেনে আমি ইকবাল ভাইয়ের কাছে শুনতে চাই, যারা আমরা দেখছি মানে যারা থ্যাংক ইউ রেডিওতে শুনছি ফাহমিদা, সবার জন্য। কিছু বলছেন। এর বাইরে আমি নতুন করে যেটা অ্যাড করতে চাই, ট্রান্সফরমেশনের সুযোগটা সবাইকে দিতে হবে। কারণ আমি আজকে যে অবস্থায় আছি, এখান থেকে যদি মানুষকে ট্রান্সফর্ম করে নতুন অবস্থায় তার এক্সপ্লোরেশনের জায়গাটা ক্রিয়েট করে দিতে না পারি, তাহলে পরে আই এম নট সাকসেসফুল। তো আমাদেরকে সাকসেসর ক্রিয়েট করতে হবে বিজনেসের লং টার্ম এক্সিলেন্সের জন্য। আমাদেরকে মানুষের এক্সপ্লোরেশনের জায়গা ক্রিয়েট করতে হবে, তাদেরকে লার্ন করার সুযোগ দিতে হবে এবং ওনারশিপ দিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। তারা যেন রোল প্লে করতে পারে, তাদের নলেজ এনহ্যান্সমেন্টের জন্য যে ইনভেস্টমেন্ট প্রয়োজন সেটা করতে হবে। মানুষকে আপনি যত বেশি এক্সপ্লোরেশনের সুযোগ দিবেন, ওনারশিপ দিবেন, সে তত বেশি অর্গানাইজেশনের এক্সিলেন্সি অ্যাচিভমেন্টের জন্য কাজ করবে।
থ্যাংক ইউ ভাই। একেবারে শেষ আমরা জাইদি ভাইকে চলে যাচ্ছি। জাইদি ভাই, আমাদের দর্শকদের জন্য, আমরা আমাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব নাটশেল দুইটা বিষয়। এক নাম্বার হচ্ছে, ফর অল পিপল, ডোন্ট থিঙ্ক দ্যাট আই এম এ জব হোল্ডার, আই এম এ পার্টনার অফ দ্য বিজনেস। এবং এই পার্টটা শুধু আমাদের না, এই পার্টটা স্টেক হোল্ডার যারা আছে, ওনার, তাদেরও ওরকম মেন্টালিটিতে যেতে হবে। দে নিড টু ফিল যে হ্যাঁ তারা একজন পার্টনার, বিজনেস পার্টনার। সেকেন্ড হচ্ছে, যেহেতু এনগেজমেন্টের কথাটা আসছে, দ্যার ইজ আ ফর্মুলা, 3H ফর্মুলা ফর এনগেজমেন্ট। ফার্স্ট হচ্ছে হ্যান্ড, H ফর হ্যান্ড, H ফর হার্ট, H ফর হেড। এই তিনটাকে কানেক্ট না করলে 100% এনগেজমেন্ট এনশিওর করা যাবে না। হেড কানেক্ট করতে হয় লজিক দিয়ে, যেটা বলছিলাম নাম্বার দিয়ে। হার্ট কানেক্ট করতে হয় ইমোশন দিয়ে। হ্যান্ড কানেক্ট করা যায় পলিসি পাওয়ার, যেটা ফাহমিদা আপা বলছিলেন। আপনি যদি পলিসি করে দেন, সবাই কাজ করবে, তার ভালো লাগুক আর না লাগুক। কল সেন্টারে আপনাকে হ্যালো বলে হাসি দিবেই, ইভেন যদি তার বাবাও মারা যায়, স্টিল শি ইজ লাফিং উইথ ইউ। এটা কেন? এটা পলিসিগত ব্যাপার, এটা হার্ট উইন করা হয় নাই। সো দ্যাট as a professional, as a HR professional, if we want to engage people, use this 3 formula: heart, head and head. And আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে জয়েন করার জন্য, সেই সাথে মুন্সি HR সলিউশনকে এবং এমদাদ ভাইকে, এবং অফকোর্স আজকের আমাদের মধ্যমণি সুমিকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জাইদি ভাই, থ্যাংক ইউ ইকবাল ভাই, থ্যাংক ইউ ফাহমিদা আপা, আজকে আপনাদের শত ব্যস্ততার মাঝে আমাদের সাথে জয়েন করার জন্য। আমি মুন্সি এবং মুন্সি HR সলিউশন পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সুমির কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ জানাই আমি আসলে চারজনকে, কারণ আপনাদের কনভারসেশনের মধ্য দিয়ে আমরা এত দারুণ কিছু বিষয় জানতে পারলাম, এবং যারা এতদিন বুঝতাম যে HR সেকশনটা একটা কোম্পানির জন্য এবং সেই সাথে আমাদের এমপ্লয়ীদের জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, তারা আসলে গুরুত্বের জায়গাটা ঠিক কতখানি সেটা আজকে বোঝার জন্য ওই উপলব্ধির জায়গাটা আরো একটু স্ট্রংলি তৈরি হলো আজকে আপনাদের কনভারসেশনের মধ্য দিয়ে, তাই জানতে পারলাম। থ্যাংক ইউ আর একবার জানাই আপনাদেরকে ব্যস্ত সময়ের মধ্য দিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের ডাইরেকশনে আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাব এটাই প্রত্যাশা রাখি, এবং সেজন্য আপনাদেরকে ভালো থাকতে হবে। তাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। এবং সেই সাথে যারা দর্শক আমাদেরকে দেখছিলেন, আপনাদেরকে যেটা বলতে চাইবো যে আমরা যেখানে বসেই যেই কোম্পানির জন্যই কাজ করি না কেন, সেই কোম্পানির ক্ষেত্রে আমার ভালো এবং কোম্পানির ভালো এইটুকু মাথায় রাখলেই মনে হয় ভালো না বাসা কাজটাকেও আসলে ভালোবাসতে পারবো। এটাই হচ্ছে মোদ্দা কথা। এবং এই কাজগুলো করার জন্য যা যা দরকার সেটার মধ্যে হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে, সে ভালো রাখার চেষ্টা করবেন আপনার, এবং সুস্থতার জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন, এবং আপনাকে একটা সুন্দর পরিবেশ দিতে পারে MBM মুন্সি বাংলাদেশ লিমিটেড। বলতে চাই, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের প্রশান্তি দেয়, করোনাকালীন সময়ে তা আরো জরুরি। আর এই ক্ষেত্রে আপনাকে নিশ্চিন্ত রাখতে দেশের শীর্ষস্থানীয় ক্লিনিং ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, জেনিটোরিয়াল সার্ভিস ও পরিবেশগত যত্নে কাজ করে যাচ্ছে MBM মুন্সি বাংলাদেশ লিমিটেডের সম্মুখ যোদ্ধারা। আপনার সুবিধার্থে আপনার জানার জায়গা থেকে ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং সেই সাথে আমাদের ওয়েবসাইট। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে আবারও দেখা হচ্ছে, আবারও কিছু প্রিয় মুখ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন। আজকের মতো শুভরাত্রি।